শান্তি মন্ত্র দিয়ে শুরু করছি। আপনারাও আমার সাথে মিউট অবস্থায় পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। আচ্ছা, আমরা আজকে যেই টপিকটা শুরু করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এতদিন একদম নর্মাল কিছু বাক্য গঠন করার চেষ্টা করেছি বা করা শিখেছি। এখন আমরা বাক্যের মধ্যে কিছু ভিন্নধর্মী জিনিস যুক্ত করে বাক্যটা গঠন করার চেষ্টা করব। তো কর্তা কর্ম ক্রিয়া বা সাধারণত আমরা যেভাবে বাক্য করি এগুলোর বাইরে গিয়ে, কারকের বাইরে গিয়ে যদি আমরা বাক্য গঠন করতে চাই, একটু ব্যতিক্রমভাবে একটু ভিন্নতা আনতে চাই, সব সময় একই রকম বাক্য কিন্তু ভালো লাগে না। আমরা বাংলায় বলুন, ইংরেজিতে বলুন, প্যারাগ্রাফ যখন লিখি, ডায়ালগ যখন লিখি, বারবার একই শব্দ, একই ধরনের বাক্য কিন্তু লিখি না। আমরা একটু ব্যতিক্রম করে বৈচিত্র্য এনে তারপর লিখি। তো সংস্কৃতের ক্ষেত্রেও তাই, বৈচিত্র্য আনার জন্য আমাদের কারক বিভক্তির বাইরে গিয়েও আরও কিছু টপিক জানা প্রয়োজন, বা শুধু বাক্য গঠনের জন্য নয়। আমাদের যে শাস্ত্রগুলো আছে, গীতা, চণ্ডী, এগুলোর মিনিং নিজে নিজে করতে গেলেও আমাদের এই প্রত্যয়টা মাস্ট জানতে হবে। অনেক প্রত্যয় আছে, কিন্তু সব প্রত্যয় আমাদের জানা দরকার নেই। হাতে গোনা 5-6টা প্রত্যয় যদি আমরা জানি, আমরা নিজেরা যে কোনো সংস্কৃত শাস্ত্র নিজেরা অন্তত সব শাব্দিক যে অর্থটা এটা করতে পারবো। ভাবার্থের দিকে যাচ্ছি না, সেটা অন্য বিষয়, কিন্তু শাব্দিক অর্থটা আমরা বের করতে পারবো। তো প্রত্যয়, এতদিন যে আমরা শব্দরূপ পড়েছি, শব্দরূপ যখন পড়েছি, শব্দের শেষে যেই শব্দাংশগুলো যোগ করেছি ওইগুলোও কিন্তু প্রত্যয় ছিল, ওইগুলো ছিল তদ্ধিত প্রত্যয়। কিন্তু আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কি, এটা নিয়ে কি কারোর ধারণা আছে? কেউ বলতে পারবেন কৃত প্রত্যয় জিনিসটা কি? যে কেউ, কৃত প্রত্যয় কিন্তু বাংলাতেও আছে, তো আপনাদের আগে থেকে একটু ধারণা থাকা কথা। কেউ বলতে পারবেন না কৃত প্রত্যয় কি? আচ্ছা, আমি বলছি। এতদিন আমরা যে প্রত্যয়গুলো পড়েছি সেগুলো সব শব্দের শেষে যুক্ত হয়েছে। যেমন নর, লতা, তারপর কি ছিল, ফল, নদী, এই প্রত্যেকটা কিন্তু শব্দ, কোনোটাই ধাতু নয়, ক্রিয়া নয়, ক্রিয়াপদ নয়। কিন্তু যখন আমরা কোনো শব্দাংশ ক্রিয়াপদের শেষে যুক্ত করব, আর ওই শব্দাংশগুলো যুক্ত হয়ে একটা নতুন অর্থযুক্ত শব্দ গঠন করবে, মানে নতুন শব্দ, একদম সম্পূর্ণ নতুন শব্দ গঠন করবে, তখন ওই শব্দাংশগুলো যে আমরা যুক্ত করলাম, শব্দাংশগুলোকে বলা হবে কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় যুক্ত হওয়ার পর যেই ধাতুটা যেই রূপ ধারণ করেছে সেই রূপটাকে বলা হবে কৃত প্রত্যয়ান্ত ধাতু। কৃত প্রত্যয়ান্ত ধাতু। এখন অনেকগুলো কৃত প্রত্যয় আছে, তো যেমন তুমুন প্রত্যয় আছে, তোয়াচ প্রত্যয়, লিয়প প্রত্যয় ইত্যাদি অনেক প্রত্যয় আছে। এখন আমরা যদি তুমুন প্রত্যয় যুক্ত করি কোনো ধাতুর সাথে, আমরা এখনও প্রত্যয় ডিটেলস পড়িনি, আমি জাস্ট নামগুলো বললাম। ধরুন একটা শব্দের সাথে, একটা ধাতুর সাথে তুমুন প্রত্যয় যুক্ত হলো, তখন আমরা বলবো ওই ধাতুটাকে তুমুন প্রত্যয়ান্ত ধাতু। তুমুন প্রত্যয়ান্ত ধাতু।
যখন ধাতুর সাথে আপনার প্রত্যয়টা যুক্ত হবে তখন কিন্তু এটার ক্রিয়ার মতো কাজ করে না, মানে সমাপিকা ক্রিয়ার মতো কাজ করে না, হয় অসমাপিকা ক্রিয়ার মতো কাজ করে, নয় বিশেষণের মতো কাজ করে। আমরা উদাহরণে গেলে বিষয়টা স্পষ্ট হবে, এটা একটু মাথায় রাখবেন। কৃত প্রত্যয়ান্ত ধাতু কখনোই সমাপিকা ক্রিয়ার মতো কাজ করে না। সবসময় বেশিরভাগ সময় হচ্ছে, ব্যতিক্রম অবশ্যই আছে, বেশিরভাগ সময় হয় অসমাপিকা ক্রিয়ার মতো কাজ করবে, নয় বিশেষণের মতো কাজ করবে, এটা সাধারণত। তো এই হলো আমাদের কৃত প্রত্যয়। এখন দেখি কৃত প্রত্যয় কী কী আছে। কৃত প্রত্যয় অনেক আছে, কিন্তু আমরা স্পেসিফিকভাবে এই কয়টা প্রত্যয় পড়ব, কি ত্বাচ, লিয়ব, তুমুন, সত্রি, সানজ, ক্তবতু আর ক্ত। এই 7টা প্রত্যয় আমরা পড়ব। এই 7টা যদি আমাদের জানা থাকে, আমরা কোনো বাক্য নিজে গঠন করতে আশা করি আটকাবো না। তো কি কি প্রত্যয়গুলো, কি ত্বাচ, ত্বাচ, এই তোয়া এখানে চয় হসন্ত হবে, চয় হসন্তটা বসেনি, টাইপিং মিস্টেক হয়েছে। ত্বাচ প্রত্যয়টার নাম কি ত্বাচ। যুক্তাক্ষরটা ভাঙলে পাবো কয় হসন্ত যুগ তয় হসন্ত যুগ ও আকার চয় হসন্ত, ত্বাচ। পরেরটা হচ্ছে লিয়প, এটা কিন্তু ল্যাপ নয়, লিয়প, লিয়প প্রত্যয়। তুমুন প্রত্যয়, সত্রি প্রত্যয়, সায়নাচ প্রত্যয়, ক্তবতু প্রত্যয়, ক্ত প্রত্যয়। এই কয়টা প্রত্যয় আমরা পড়ব। এর মধ্যে সত্রি সানজ এরা হচ্ছে এক জোড়া, ত্বাচ লিয়প এরা এক জোড়া, মানে জোড়া বলতে আমি বোঝাতে চাইছি এদের ব্যবহার এক কিন্তু প্রয়োগটা ভিন্ন। এটা আমরা যখন পড়বো তখন দেখব। আপনারা আপাতত মনে রাখুন যে ত্বাচ লিয়প এদের ব্যবহার একই কিন্তু প্রয়োগ ভিন্ন ভিন্ন জায়গায় করতে হয়। তারপর সত্রি সায়নাচ, এই দুইটাও জোড়া, ব্যবহার একই কিন্তু প্রয়োগ ভিন্ন। তারপর ক্তবতু ক্ত, এদের তো আলাদা একটা নামই আছে, এদের নাম হচ্ছে নিষ্ঠা প্রত্যয়। এদের দুইজনকে একসাথে এক কথায় প্রকাশ করে বলা হয় নিষ্ঠা প্রত্যয়। আপনাদের যাদের ব্যাকরণ কৌমুদি আছে তারা প্রত্যয় চ্যাপ্টার খুললে দেখবেন ক্তবতু আলাদা করে দেয়া নেই, ওখানে দেয়া আছে নিষ্ঠা প্রত্যয়, এর ভিতরে গিয়ে ক্তবতু প্রত্যয়টা আছে। ঠিক আছে, তাহলে কি কি ত্বাচ, লিয়ব, তুমুন, সত্রি, সায়নাচ, ক্তবতু আর ক্ত, এই 7টা প্রত্যয় আমরা পড়ব, 7টা কৃত প্রত্যয় আমরা পড়ব। তো আজকে আমরা 3টা নিয়েছি, দেখা যাক কতটা শেষ করা যায়। প্রথমে আমরা তুমুন পড়ব, তারপর ত্বাচ লিয়ব পড়ব। এখানে সবগুলো জোড়ায় জোড়ায় আছে, তো শুধু তুমুনটা আলাদা, তুমুনের কোনো ভাই নেই, সে একাই, মানে ওর কোনো জোড়া নেই, ও একাই ব্যবহার হয়। কখন ব্যবহার হয় এখন আমরা জানব। আচ্ছা, প্রথমে আজকে আমরা তুমুন প্রত্যয় পড়ব। আচ্ছা, কৃত প্রত্যয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? মানে কৃত প্রত্যয় জিনিসটা কি, সংজ্ঞাটা, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা আরেকবার বলবো যদি কারোর বুঝতে অসুবিধা থাকে। হ্যাঁ দিদি, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যখন শব্দরূপ পড়েছি, নর শব্দ, লতা, ফল ইত্যাদি শব্দ পড়েছি, এই শব্দগুলোর শেষে শব্দাংশ যোগ হচ্ছিল। নর একটা শব্দ, এর সাথে যখন নরাত হচ্ছে তখন এর অর্থ কি হয়ে যাচ্ছে, মানুষ থেকে। তারপর নরস্য হলে মানুষের। তো এই যে অর্থটা পরিবর্তন করে দিচ্ছে, কে পরিবর্তন করছে? নরর শেষে যে শব্দাংশগুলো যোগ হচ্ছে, যে এক্সট্রা শব্দগুলো আমরা যুক্ত করছি, যেমন নারাত, আকার আর খণ্ডত, এই সব শব্দাংশগুলো যুক্ত হয়ে আমাদের শব্দটার অর্থ পরিবর্তন করে দিচ্ছে। ওই শব্দাংশগুলোকে বলা হয় প্রত্যয়। যেই শব্দাংশ আমাদের ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন করে দেয়, কিংবা নতুন কোনো শব্দ গঠন করে, একদম ভিন্নধর্মী একটা শব্দ গঠন করে, ওই প্রত্যয়ান্ত শব্দটা হচ্ছে ওই যে এক্সট্রা শব্দাংশটা যোগ হচ্ছে, ওই শব্দাংশটা হচ্ছে প্রত্যয়। এখন প্রত্যয়কে 2 ভাগে ভাগ করা যায়, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। এতদিন আমরা পড়েছি তদ্ধিত প্রত্যয়।
কারণ ওই নর লতা ফল এগুলো কোনোটাই কিন্তু আপনার ক্রিয়াপদ নয়, প্রত্যেকটাই এক একটা শব্দ, বিশেষ্য পদ বা সর্বনাম পদ। এখন আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে কৃত প্রত্যয়। আমরা এতদিন ধাতু পড়েছি না অনেকগুলা, খাদ, পট, লিক, হস, চল, এগুলোর অর্থ কী ছিল? হাসা, পড়া, লেখা, খাওয়া। এখন এই ধাতুগুলোর সাথে আমরা কিছু শব্দাংশ যুক্ত করব, যুক্ত করে নতুন শব্দ গঠন করব। তো ওই যে শব্দাংশগুলো যুক্ত হয়ে ধাতুর শেষে শব্দাংশগুলো যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করবে, ওই যে ইন্ডিভিজুয়াল শব্দাংশগুলো এদেরকে বলা হবে এক একটা প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। ধাতুর সাথে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে সেটা কৃত প্রত্যয়। আজকে আমরা কৃত প্রত্যয় পড়ব। কৃত প্রত্যয়ের মধ্যে উদাহরণ আছে কি কি? তুমুন, তোয়াচ, লিয়ব, তারপর ক্ষত্রি, শানচ, তক, তবতু, এগুলো আরও অনেক আছে। আপনি ব্যাকরণ কৌমুদি খুললেই দেখতে পাবেন অনেকগুলো প্রত্যয় আছে, কিন্তু স্পেসিফিক আমরা এই 7টা পড়ব। এই 7টা পড়লেই আশা করি আমাদের মানে কোনো বাক্যে আটকাতে হবে না, আমরা যে কোনো ধরনের বাক্যই গঠন করতে পারবো। বাকি যেই প্রত্যয়গুলো এগুলো শব্দ গঠনে প্রয়োগ হয়। যেমন একটা শব্দ নর, এই নর শব্দটা কিভাবে গঠন হলো, এইসব ক্ষেত্রে আমাদের অন্যান্য যেই প্রত্যয়গুলো এগুলো মূলত ব্যবহার হয়। আরও কিছু প্রত্যয় আছে যেগুলো ধাতুর সাথেও যুক্ত হয়, কিন্তু মূলত বেশিরভাগ প্রত্যয় ওই শব্দ গঠনে হচ্ছে প্রয়োগ হয়। তো ওগুলো আমাদের জানার খুব একটা দরকার নেই। আমাদের তো দরকার নেই যে নর শব্দটা কিভাবে এলো এটা খুঁজে বের করা। এটা যারা অনার্স মাস্টার্স করবেন তারা এটা নিয়ে পড়বেন, কিন্তু আমাদের উদ্দেশ্য শাস্ত্রের যে শ্লোকগুলো, মন্ত্রগুলো, সেগুলো নিজে পড়ে অর্থবোধ করা বা নিজে কারোর সাথে সংস্কৃতে কনভারসেশন করা, সংস্কৃতে নিজের মনের ভাব প্রকাশ করা। তো এগুলোর জন্য আমাদের এই 7টা প্রত্যয় এনাফ। এগুলো আর 6 মাসে এর থেকে বেশি পড়াও সম্ভব নয়। তো আমরা এই 7টাই পড়ব। আমাদের আজকের টপিক হচ্ছে তুমুন, তোয়াচ আর লিয়ব, এই 3টা প্রত্যয়। 3টাই শেষ করব এটা আমি কথা দিচ্ছি না, চেষ্টা করব শেষ করতে। এরপর যদি দেখি শেষ হচ্ছে না, যতটা সম্ভব আমরা করব, কোনো অসুবিধা নেই। তো আজকে প্রথমে আমরা পড়ব তুমুন প্রত্যয়। তুমুন প্রত্যয়টা কখন ব্যবহার করব? আমি যদি খুব সহজে বুঝাতে যাই, তুমুন প্রত্যয় ব্যবহার করব হচ্ছে কারণ বুঝাতে। যখন বাক্যে আমরা আমাদের 2টা ক্রিয়া উপস্থিত থাকবে, হ্যাঁ, আমাদের বাক্যে যখন 2টা ক্রিয়া উপস্থিত থাকবে, ভালো করে খেয়াল করবেন, বাক্যে যখন 2টা ক্রিয়া উপস্থিত থাকবে এবং যেটা সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া কি জিনিস? সমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়া বলার পর শ্রোতার মনে আর কোনো জিজ্ঞাসা থাকে না, বা যেই ক্রিয়াটা বাক্যে প্রয়োগের পর আমরা চাইলে দাঁড়িয়ে দিতে পারি। যেমন মোহন, নিচে দেখুন আপনাদের একটা উদাহরণ আছে, মোহন জল খেতে যাচ্ছে। এখানে খাওয়াটা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। এখন আমি যদি বলি মোহন জল খেতে, এতটুকু বলে থেমে গেলাম, আমি যাকে বলছি সে কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, আমি আরও কি বলি সেটা শোনার উদ্দেশ্যে, কারণ বাক্যটা এখানে কমপ্লিট হচ্ছে না। মোহন জল খেতে, এরপরে আমি চাইলেও দাঁড়িয়ে দিতে পারবো না, এরপরে দাঁড়িয়ে দেওয়া সম্ভব না, কারণ বাক্যটা কমপ্লিট হয়নি। কিন্তু আমি যদি বলি মোহন যাচ্ছে, এরপরে চাইলে কিন্তু আমি দাঁড়িয়ে দিতে পারবো, বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাচ্ছেটা এটা সমাপিকা ক্রিয়া, আর জল খেতে, খেতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এটার পরে, এটা বলার পরে শ্রোতার মনে আরও কিছু শোনার ইচ্ছে থাকে, বা বক্তা বা যে লিখবে সে চাইলে দাঁড়িয়ে দিতে পারে না, কনভারসেশন শেষ করতে পারে না। তো এই ধরনের ধাতুগুলো বা ক্রিয়াপদগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আর যেটা বলার পর বক্তার মনে আর কোনো শোনার ইচ্ছা থাকে না, চাইলে দাঁড়িয়ে দেওয়া যায়, কনভারসেশন শেষ করা যায়, সেই ক্রিয়াগুলোকে বলা হবে সমাপিকা ক্রিয়া। এখন একটা ক্রিয়া কিন্তু আপনার কখনো সমাপিকা কখনো অসমাপিকা ক্রিয়া হিসেবে বসতে পারে। তো এরকম কোনো নিয়ম নেই যে এখানে যাচ্ছেটা সমাপিকা হয়েছে মানে পৃথিবীর সব বাক্যে যাচ্ছে হচ্ছে সমাপিকা ক্রিয়া।
এটা খেয়াল রাখবেন, একটা ক্রিয়া কখনো সমাপিকা কখনো অসমাপিকা হতেই পারে। এখন যেটা বলতে চাইছি, যখন একটা বাক্যে দুইটা ক্রিয়া থাকবে, এই মোহন জল খেতে যাচ্ছে, খেতে একটা ক্রিয়া, যাচ্ছে একটা ক্রিয়া, এবং সমাপিকা ক্রিয়াটির কারণ হিসেবে অসমাপিকা ক্রিয়াটি বসবে। ভালো করে খেয়াল করবেন, কিন্তু এই যাচ্ছেটা সমাপিকা ক্রিয়া, খেতেটা অসমাপিকা ক্রিয়া। যাওয়ার কারণ কি? জল খাওয়া। যাওয়া ক্রিয়াটা কেন সম্পাদন হচ্ছে? জল খাওয়া ক্রিয়া ঘটানোর উদ্দেশ্যে। তো ওই কারণার্থক যে ক্রিয়াটা, হ্যাঁ, যে কারণার্থক ক্রিয়াটা আমরা পাবো বাক্যে, ওই কারণার্থক ক্রিয়াটায় তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। মোহন যাচ্ছে, মোহনঃ গচ্ছতি, কিন্তু মোহনঃ গচ্ছতি এটা আমরা খুব সহজে করে ফেলতে পারছি, কারণ এতদিন আমরা এতটুকু শিখেছি। কিন্তু জল খেতে, জলটাও পারবো। কি খেতে? জল খেতে, এটা জলটা কর্ম, তো জলটাও আমরা অনুবাদ করতে পারবো। জল যেহেতু কর্ম, কর্মে দিতে হবে, জলম হবে। মোহনঃ জলম গচ্ছতি, এতটুকু পারবো। কিন্তু খেতেটা আমরা কি অনুবাদ করব? খেতেটা যেহেতু কারণার্থক ধাতু, খাওয়া খাদ ধাতু, এর সাথে তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। ঠিক আছে? একটা বাক্যে, আবারও বলছি, ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু একটু বুঝার বিষয়। একটু মন দিয়ে না বুঝলে আপনি বুঝতে পারবেন না, গুলিয়ে ফেলবেন। একটা বাক্যে যখন দুইটা ক্রিয়া থাকবে, দ্বিতীয় ক্রিয়াটির কারণ অর্থে, কারণার্থক ক্রিয়া হিসেবে প্রথম ক্রিয়াটি বসবে, তখন ওই প্রথম ক্রিয়াটিতে আমাদের তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। ঠিক আছে? যেমন আরও একটা উদাহরণ যদি দেই, নিচে আছে আমি দান করতে ইচ্ছুক। ইচ্ছাটা একটা ক্রিয়া, দান করাটা একটা ক্রিয়া। ইচ্ছার উদ্দেশ্য কি? ইচ্ছার কারণ কি? দান করা। দান করাটাই তো উদ্দেশ্য, দান করাটাই তো কারণ। তো দান করা ক্রিয়াটাতে আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। বা আমি যদি আরও উদাহরণ দিই, আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। আমি ঢাকা যেতে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠাটা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। ঢাকা যাওয়াটা একটা ক্রিয়া, ট্রেনে উঠাটা একটা ক্রিয়া। উঠা ক্রিয়াটা আমি কেন সম্পন্ন করছি? ঢাকায় যাওয়া ক্রিয়াটা সম্পন্ন করার উদ্দেশ্যে। মানে কারণার্থক ক্রিয়া কোনটা? যাওয়া। ঢাকায় পৌঁছানোটাই তো আমার উদ্দেশ্য, তো যাওয়াটা হচ্ছে আমার কারণ। আর উঠা, ট্রেনে উঠা, এটা আমি করছি যাওয়া ক্রিয়াটা করার জন্য, যাওয়া ক্রিয়াটা সম্পন্ন করার জন্য। তো এই যাওয়া ক্রিয়ায় আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো এভাবে কারণার্থক যে ক্রিয়াটা, সেটাই আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। প্রয়োগটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারোর যদি জিজ্ঞাসা থাকে বলুন, নয়তো আমরা তুমুন প্রত্যয়ান্ত শব্দ কীরকম হয় দেখব, এরপর বাক্যে প্রয়োগ করতে চেষ্টা করব। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। উদাহরণ দেখলে ভালো। উদাহরণটা বলছিলাম, পরবর্তী উদাহরণটাতে গেলে বোঝা যাবে, এখানে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, পরবর্তী উদাহরণটা, এগুলো তো ব্যতিক্রম। আচ্ছা, আমি একটা বাক্য বলি, এখানে পরে আমি বাক্য দিয়েছি কিছু। এটা তো লিও প্রত্যয়, তো আজ প্রত্যয়। আচ্ছা, আমি পড়তে বিদ্যালয়ে যাই। এগুলো শূন্যস্থান দেওয়া হয়েছে। হাটিয়াটা বাদ দিন, এখনো আমরা লিও পড়িনি। হ্যাঁ, তো হাটিয়া শব্দটা বাদ দিন, আমি পড়তে বিদ্যালয়ে যাব। এখানে ক্রিয়া কয়টা আছে বলুন তো? হাটিয়াটা বাদ দিলে শুধু আমি পড়তে বিদ্যালয়ে যাব, এই বাক্যটায় ক্রিয়া কয়টা আছে? দুইটা। কি কি? কি কি? পড়া, যাওয়া। আচ্ছা, সমাপিকা কোনটা, অসমাপিকা কোনটা? পড়তে যাওয়াটা সমাপিকা।
পড়তে তো একটা, যাওয়াটা আরেকটা, দুইটা আলাদা ক্রিয়া। এখন যাবোটা কি সমাপিকা নাকি পড়তেটা সমাপিকা? যাব সমাপিকা। হ্যাঁ, যাবটা সমাপিকা হবে। আমি বিদ্যালয়ে যাব এতটুকু বললে বাক্য কমপ্লিট হয়ে যায়, আমরা চাইলেই দাঁড়িয়ে দিতে পারো। কিন্তু আমি পড়তে এতটুকু বলে থেমে গেলে কিন্তু বাক্য কমপ্লিট হচ্ছে না। সুতরাং পড়তেটা অসমাপিকা, যাবোটা সমাপিকা। এখন দেখুন তো, সমাপিকা ক্রিয়াটা কি অসমাপিকা ক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে করছি? মানে অসমাপিকা ক্রিয়াটা কি কারণ অর্থে ব্যবহার হচ্ছে নাকি কারণ অর্থে ব্যবহার হচ্ছে না? যাওয়ার উদ্দেশ্য কি? পড়া না? যাওয়ার কারণ কি? পড়া তো নাকি? বিদ্যালয়ে কেন যাচ্ছি আমি? কারণ অর্থে প্রকাশিত হচ্ছে। কারণ আমি যাওয়া ক্রিয়াটা কেন সম্পাদন করছি? পড়ার উদ্দেশ্যে। তার মানে পড়া ক্রিয়াটা আমাদের কারণ। যাওয়া ক্রিয়া কেন সম্পাদন করছি? পড়া ক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে। পড়াটা কারণ। তো পড়া ক্রিয়ায় আমাদের তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তারপর দ্বিতীয় যে উদাহরণটা দেখুন, তারা রক্ষা করতে দাঁড়ে অবস্থান করছে। তারা রক্ষা করতে দাঁড়ে অবস্থান করছে। কয়টা ক্রিয়া আছে বলুন এই বাক্যে? একটা হচ্ছে রক্ষা করা, একটা হচ্ছে অবস্থান করা। একদম ঠিক, দুইটা ক্রিয়া আছে। সমাপিকা কোনটা, অসমাপিকা কোনটা? অবস্থান করছেন এটা সমাপিকা হবে, আর রক্ষা করাটা অসমাপিকা। একদম ঠিক। এবার কারণ অর্থে কি বসেছে? কারণ অর্থে রক্ষাটা হবে, রক্ষা করতে। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়াটা তাহলে কারণ অর্থেই আছে। অবস্থান করার উদ্দেশ্য রক্ষা করা, কারণ রক্ষা করা। তার মানে রক্ষা করা ক্রিয়াটাই আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। তো এরকম আর কি, তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হলে আমার দেখতে হবে যে ক্রিয়া কয়টা আছে। ক্রিয়া দুইটা যদি থাকে, এবার দেখতে হবে সমাপিকা ক্রিয়া কোনটা, অসমাপিকা ক্রিয়া কোনটা। তারপর দেখতে হবে সমাপিকা ক্রিয়াটা কি অসমাপিকা ক্রিয়ার কারণ অর্থে বসেছে, মানে অসমাপিকা ক্রিয়াটার উদ্দেশ্যেই কি আমি সমাপিকা ক্রিয়াটা করছি। যদি আনসার হ্যাঁ হয়, তাহলে কারণার্থক ধাতুটা মানে অসমাপিকা ক্রিয়াটায় আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। এটাই তুমুন প্রত্যয়ের ব্যবহার। বুঝা গেল এখন? মানে যাদের একটু কনফিউশন ছিল, বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, তাহলে আমি তুমুন প্রত্যয় প্রয়োগ করলে রূপটা কীরকম হয় সেদিকে একটু যাব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। দাঁড়ান, এই যে দেখুন, লক্ষণীয় কি আছে? যদি নিমিত্ত অর্থ না বোঝায়, মানে ধরুন বাক্যে দুইটা ক্রিয়া আছে, কিন্তু ওই অসমাপিকা ক্রিয়াটা সমাপিকা ক্রিয়ার কারণ নয়, কারণ বোঝাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমুন প্রত্যয় হবে না। যদি কারণ অর্থ প্রকাশ না করে, এই যে আমি একটা উদাহরণ দিয়েছি দেখুন, আমি তাকে পড়তে দেখেছিলাম। দেখাটা একটা ক্রিয়া, পড়াটা একটা ক্রিয়া। তো দেখার উদ্দেশ্য কিন্তু পড়ার উদ্দেশ্য কিন্তু দেখা নয়। হয়তো আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে ওকে দেখলাম ও পড়ছে, কিন্তু আমার যাওয়ার উদ্দেশ্য সে পড়ছে কিনা সেটা দেখা নয়। এখানে এই পড়াটা একটা ক্রিয়া, দেখাটা একটা ক্রিয়া, কিন্তু পড়া শব্দটা দ্বারা পড়া ক্রিয়াটা দ্বারা দেখা শব্দের দেখা ক্রিয়ার কারণ কিন্তু বোঝাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা তুমুন প্রত্যয় প্রয়োগ করতে পারবো না। আপনাকে মাস্ট অবশ্যই দেখতে হবে যে এটা কারণ বোঝাচ্ছে কিনা। কারণ না বোঝালে কিন্তু আমরা তুমুন প্রত্যয় প্রয়োগ করতে পারবো না, এটা খেয়াল রাখবেন। আরও একটা বিষয় লক্ষণীয় আছে, যদি নিমিত্ত বোঝায় কিন্তু এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুইটার যে করছে সে একজন না হয়। এই একটু আগে যে উদাহরণগুলো দিলাম, যে কি দিয়েছিলাম, যে সে ঢাকা যেতে গাড়িতে উঠলো, যাওয়া একটা ক্রিয়া, গাড়িতে ওঠা একটা ক্রিয়া। দুইটা কে সম্পাদন করছে? সে করছে। দুইটা একজন ব্যক্তি সম্পাদন করছে,
কর্তা একজন, কিন্তু কর্তা যদি একজন না হয়ে একাধিক জন হয়, সমাপিকা ক্রিয়ার একজন, অসমাপিকা ক্রিয়ার আরেকজন, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই তুমুন প্রত্যয় প্রয়োগ করতে পারবো না। যেমন উদাহরণ কি আছে দেখুন, প্রভু ভৃত্যকে যাইতে আদেশ করিলেন। আদেশ করা একটা ক্রিয়া, যাওয়া একটা ক্রিয়া। আদেশ ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া, আদেশ করাটা সমাপিকা ক্রিয়া, যাওয়াটা অসমাপিকা ক্রিয়া। আদেশ করার আদেশ করার উদ্দেশ্য কি? যাওয়া। তো যাওয়াটা কারণ বোঝাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখুন, যাওয়ার কাজটা করবে হচ্ছে ভৃত্য, আর আদেশ করার কাজটা করছে প্রভু। এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু একজন নয়। তাই এই ক্ষেত্রে আমরা তুমুন প্রত্যয় প্রয়োগ করতে পারবো না। যাইতে, এতে তুমুন প্রত্যয় প্রয়োগ করা যাবে না। তাহলে 3টা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কারণ বোঝাচ্ছে কিনা অসমাপিকা ক্রিয়া দ্বারা। 2 নাম্বার, কারণ না, প্রথমে দেখতে হবে 2টা ক্রিয়া আছে কিনা। ঠিক আছে, বাক্যে 2টা ক্রিয়া আছে কিনা। 2টা ক্রিয়া যদি থাকে, দেখতে হবে ক্রিয়াটা দ্বারা কারণ বোঝাচ্ছে কিনা। কারণ বোঝালে এবার দেখতে হবে ওই 2টা ক্রিয়া একজনই করছে কিনা, 2টা ক্রিয়ার কর্তা একজন কিনা। এই 3টা বিষয় খেয়াল রেখে আমার তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হবে। এটা একটু বুঝেছেন কিনা আমাকে জানান। এই 3টা বিষয় যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা সামনে আগাবো। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারেননি? এই যেই পেজটা খোলা আছে এটা দেখুন, মানে যে পেজটা খোলা আছে এটাতে প্রভু ভৃত্যকে, মানে এই জায়গাটা বুঝতে পারছি না, এতক্ষণ বুঝতে পারছিলাম সমাপিকা আর অসমাপিকা। এটা দেখুন, এটা খুবই সহজ। আচ্ছা, আমি আরো সহজ, মানে প্রভু ভৃত্য এগুলো সব বাদ দিই। ধরুন আমি বলি, রাম শ্যামকে যেতে বলল। রাম শ্যামকে যেতে বলল। 2টা ক্রিয়া আছে, যাওয়া একটা, বলা একটা। তো বলার উদ্দেশ্য কি? যাওয়া। তো যাওয়াটা কারণ, বলাটা সমাপিকা ক্রিয়া, আর বলার উদ্দেশ্যটা হচ্ছে যাওয়া। তো কারণার্থক ধাতু আছে। তো আমরা জানি যে কারণার্থক ধাতুতে তুমুন প্রত্যয় প্রয়োগ করতে হয়। কিন্তু একটু খেয়াল করে দেখুন, বলার কাজটা কে করছে? রাম শ্যামকে যেতে বলল। বলার কাজটা করছে কে? রাম। আর যাওয়ার কাজটা করবে কে? শ্যাম। 2টা কি একজন করছে? 2টা ক্রিয়াই কি একজন করছে? না না, দুইজন করছে। কিন্তু একটু আগে যেই বাক্যটা বললাম, সে ঢাকা যেতে ট্রেনে উঠল। উঠাটা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। যাওয়াটা কে করবে? যাওয়ার কাজটা কে করবে? সে। উঠার কাজটা কে করলো? সে। একজনই 2টা কাজ করবে। তো এই আমাদের বাক্যে যেই 2টা কাজ থাকবে, কারণার্থক যেই ক্রিয়াটা থাকবে আর সমাপিকা যেই ক্রিয়াটা থাকবে, 2টাই একজন করতে হবে। যদি কর্তা আলাদা হয়, ধরুন সমাপিকাটা একজন করলো, অসমাপিকাটা আরেকজন করলো, এই ক্ষেত্রে আমরা তুমুন প্রত্যয় প্রয়োগ করতে পারবো না। বোঝা গেল? বোঝা গেছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরে যাই। আমরা জানলাম যে তুমুন প্রত্যয় আমরা কখন প্রয়োগ করব, কিন্তু তুমুন প্রত্যয় প্রয়োগ করার পর আমাদের ধাতুটা দেখতে কেমন হবে সেটা তো আমাদের জানতে হবে, নয়তো আমরা বাক্য কিভাবে গঠন করব। দেখুন, আমরা যেই 7টা প্রত্যয় পড়ব, কোনোটাই ধাতুর সাথে পুরোপুরি যুক্ত হবে না। ধরুন পঠ যুক্ত তুমুন, পঠ তুমুন হবে না, ঠিক আছে? বা পঠ যুক্ত তোয়াজ, পঠক তোয়াজ হবে না। তুমুন
তোয়াজ, লিয়ব যেই প্রত্যয়ই আমরা পড়ি না কেন, প্রত্যয়ের একটা নির্ধারিত অংশ ক্রিয়ার সাথে যুক্ত হবে। তুমুনের তুম যুক্ত হবে, তয় উকার আর ময় হসন্ত যুক্ত হবে। উকার আর নয় হসন্ত লোপ পেয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। পাণিনির ভাষায় ইত হয়ে যাবে। ইত হয়ে যাওয়া মানে লোপ পেয়ে যাওয়া, এটা ক্রিয়ার সাথে যুক্ত হবে না, শুধু তুমটা যুক্ত হবে। তয় উকার ময় হসন্ত এতটুকু ক্রিয়ার সাথে যুক্ত হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ধাতুগুলোর শেষে কোনো কার নেই, বেশিরভাগ ধাতুর শেষেই কিন্তু কোনো কার নেই, খাদ, পট, লিক, হস, চল, তারপর আরও কি আছে, গম, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রেই কিন্তু শেষে হসন্ত আছে, কোনো কার নেই। কিছু ধাতুর ক্ষেত্রে কার আছে, যেমন পা ধাতু, জিয়া ধাতু, এগুলোর ক্ষেত্রে আকার আছে, ইকার আছে। তো ওই ধাতুগুলো ব্যতীত যেই ধাতুগুলোর শেষে কোনো কার নেই, ওই ধাতুগুলোর ক্ষেত্রে মানে 90% ধাতুর ক্ষেত্রে একটা ইকার আসবে আগে, তুম যুক্ত হওয়ার আগে ইকার আসবে। খাদ যুগ ইকার যুক্ত মূল কি হবে, খাদিতুম। খাদ যুগ ইকার, এক্সট্রা একটা ইকার আসবে, তারপর তুমুনের তুম যুক্ত হবে, খাদিতুম। তারপর হস ধাতু সেমভাবে হসিতুম। গম ধাতু এটা একটু ভিন্ন, এটা গন্তুম হবে। তারপর পট ধাতু পঠিতুম, লিক ধাতু লেখিতুম। লিক ধাতুর ক্ষেত্রেও একটু ব্যতিক্রম, লিকটা লেখ হয়ে যাবে। তো এরকম একটা ইকার আসবে আর একটা তুম যুক্ত হবে, ঠিক আছে। আর এখানে অনেকগুলো ধাতু আছে, দেখুন আমি পড়ে দিচ্ছি। প্রথমে আছে কথ যুক্তমুন, কথইতুম। ক্রি যুক্তমুন, এটা একটু ব্যতিক্রম, কর্তুম। ক্রুন্দ যুক্তমুন, ক্রুন্দিতুম, উকারটা বাদ পড়েছে। ক্রে যুক্তমুন, ক্রেতুম। ক্রে মানে হচ্ছে কেনা, ক্রুন্দ মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করা বা কান্নাকাটি করা। ক্রিড যুক্তমুন, ক্রিডিতুম। ক্ষিপ যুক্তমুন, ক্ষেপতুম, এটা একটু ব্যতিক্রম, ক্ষিপ মানে ছুঁড়ে ফেলা। খাদ যুক্তমুন, খাদিতুম। গই, গই হচ্ছে গান গাওয়া, এটা প্রয়োগের সময় গা হয়ে যাবে, তার সাথে তুম যুক্ত হবে। এখন গা হয়েছে মানে এর সাথে আগে থেকে আকার যুক্ত আছে, তার মানে এটার সাথে ইকারটা যোগ করতে হবে না, গা তুম। গ্রহ যুক্তমুন, ইকার যুগ হবে, তুম যুক্ত হবে, গ্রহিতুম। গই মানে হচ্ছে গান গাওয়া, গ্রহ মানে হচ্ছে গ্রহণ করা। ঘ্রা যুক্তমুন, ঘ্রাতুম। ঘ্রাণা হচ্ছে ঘ্রাণ নেওয়া, ঘ্রা মানে ঘ্রাণ নেওয়া। তারপর জিয়া যুক্তমুন, জিয়াতুম। জিয়া মানে হচ্ছে জানা। তিয়জ যুক্তমুন, এটা ব্যতিক্রম, তিয়কতুম। তিয়জ মানে হচ্ছে ত্যাগ করে দেয়া। দা যুক্তমুন, দাতে আগে থেকে আকার আছে, তাই ইকার যোগ করতে হবে না, দাতুম। দাতুম, দা মানে দান করা, দাতুম মানে আপনার দেওয়ার জন্য ইত্যাদি, মানে এগুলোর সাথে জন্যটা যুক্ত হবে। দৃশ যুক্তমুন, ব্যতিক্রম, দ্রষ্টুম। পছ যুক্তমুন, পক্তুম, ব্যতিক্রম। পা যুক্তমুন, আগে থেকে আকার আছে, তাই ইকার যোগ করতে হবে না, পাতুম। পা মানে হচ্ছে পান করা। রক্ষ যুক্তমুন, রক্ষিতুম, রক্ষা করা। স্থা যুক্তমুন, স্থাতুম, অবস্থান করা। তো এরকম তুমুন প্রত্যয় যুক্ত করলে ধাতুর রূপগুলো এরকম দেখতে হয়। তো আপনারা তো দেখলেন তুমুন প্রত্যয় যোগ করলে কেমন হয়, তাহলে আমাকে এগুলো একটু আনসার দিন তো। জিয়া যুগ তুমুন কি হবে? জিয়াতুম। একদম, আকার আছে আগে থেকে আকার আছে, তাই ইকার এক্সট্রা যোগ করতে হবে না, জাস্ট তুম বসিয়ে দিলে হবে। পা যুগ তুমুন কি হবে? পাতুম। পাতুম। দা যুগ তুমুন? দাতুম। দাতুম। দাতুম, বাহ। তারপর খাদ যুগ তুমুন? খাদিতুম। খাদিতুম। পঠ যুগ তুমুন? পঠিতুম। রক্ষ যুগ তুমুন? রক্ষিতুম। একদম ঠিক, এই তো আপনারা পারছেন। তো এখানে হচ্ছে তুমুন প্রত্যয়ের ব্যবহার এতটুকুই। এরপর আসছে হচ্ছে আমাদের তোয়াজ বা লিয়ব প্রত্যয়। তোয়াজ বা লিয়ব প্রত্যয়ের প্রয়োগটাও পড়ে তারপর আমরা আপনাদের কিছু কাজ দিব।
আচ্ছা, আজকে কি তুমুন থাকবে নাকি তোয়াছলিওটাও পড়িয়ে দিব? আপনাদের কি কঠিন লাগছে না? আপনারা একটু বললে ভালো হয়। মনে হয় তুমুলটাই থাকুক। আচ্ছা, তাহলে আমি তুমুনটাই রাখছি। আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা যখন তুমুল প্রত্যয় যোগ করব, তখন এখানে দেখলাম যে ম আসছে, যেমন জ্যার সাথে যখন আমি তুমুল যুক্ত করলাম, তখন জ্যা তুম হলো। আমি যখন বাক্যে এটা ব্যবহার করবো তখন হ্যাঁ মহোদয়, আপনি কি বলছিলেন বলবেন, মানে কি জিজ্ঞাসা ছিল? এখানে সবচেয়ে শেষে যেমন গ্রহিতুম বা জিয়াতুম, শেষে মটা থেকে যাচ্ছে আর কি। আমি যখন বাক্যে এটা প্রয়োগ করবো তখন ম কি থাকবে? যেমন খাদিতুমের ক্ষেত্রে দেখলাম যে শেষে ম আছে। বাক্যে প্রয়োগ করার ক্ষেত্রে কখন ম হবে, কখন অনুস্বার হবে, সেটা একটু। আচ্ছা, বাক্যে প্রয়োগ করার সময় যখন আপনার পরবর্তী অক্ষরটা স্বরবর্ণ হবে, হ্যাঁ, অথবা এরপরে কোনো অক্ষরই আচ্ছা, আপনি একটু মিউট করবেন, আপনার আশপাশে শব্দ হচ্ছে তো, আমি বলি তারপর আবার আনমিউট করবেন। শুধুমাত্র তখনই অনুস্বার হবে, ময় হসন্ত অনুস্বারে পরিণত হবে যখন অনুস্বারের পর আপনার ব্যঞ্জন বর্ণ থাকবে। বাদ বাকি সবসময় ময় হসন্ত হবে। তো বেশিরভাগ সময় আপনার ব্যঞ্জন বর্ণই থাকে। তো আপনি যখন ব্যঞ্জন বর্ণ থাকবে তখন অনুস্বার হয়ে যাবে, আর যখন কিছুই থাকবে না বা স্বরবর্ণ থাকবে তখন হচ্ছে ময় হসন্তই থাকবে। এটা নির্ভর করবে আপনি কি বাক্য গঠন করছেন তার উপর। ঠিক আছে, ধরুন কি বলবো, অহম খাদিতুম গচ্ছামি। হ্যাঁ, কি বললেন আমি বুঝতে পারিনি। কেউ কিছু বলছেন? আচ্ছা, আমি এখান থেকে মিউট করতে পারছি না। কে আনমিউট আছেন কাইন্ডলি মিউট করবেন। আমি দেখতেও পারছি না, পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না। আপনাদের মধ্যে কেউ দেখে বলবেন কে আনমিউট আছে? শিশির ভট্টাচার্য। আচ্ছা, শিশির মহোদয় কাইন্ডলি মিউট করুন। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই যে অহম খাদিতুম গচ্ছামি, অহম খাদিতুম গচ্ছামি, এখানে ময় হসন্তর পরে কি আছে? গচ্ছামি, প্রথম অক্ষর কি? গ ব্যঞ্জন বর্ণ, তাই এখানে অনুস্বার লিখতে হবে। কিন্তু আমি যদি বলতাম যে অহম খাদিতুম অন্নম নয়ামি, তো আমি খেতে ভাত নিচ্ছি, তো এই ক্ষেত্রে দেখুন খাদিতুম ময় হসন্তর পরে কি আছে? অন্নম, প্রথম অক্ষর কি? অব্যঞ্জন বর্ণ নয়, স্বরবর্ণ, সুতরাং এটা এই জায়গায় ময় হসন্তই থাকবে। যদি পরে ব্যঞ্জন বর্ণ থাকে এক্ষেত্রে অনুস্বার হয়ে যাবে, অন্যান্য সব ক্ষেত্রে ময় হসন্ত হবে। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা,
আর এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, যেটা আপনি এখন বললেন যে ব্যঞ্জন বর্ণ হলে অলস্কার হবে আর স্বরবর্ণ হলে ম, তাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি ওই যে গীতার 12 অধ্যায়টা পড়ছিলাম, ওখানে একটা ছিল এবং এবং সততং ইয়ুক্তা, তাহলে কি এবং হবে নাকি এবং এবং সততং ইয়ুক্তা হবে? উচ্চারণ বলছেন নাকি লেখা বলছেন? লেখা তো এবং আছে, আমি উচ্চারণের সময় কি করবো, এটা কি ম বলবো নাকি অলস্কার? আমি কিন্তু লেখার কথা বলছি, লেখার উচ্চারণ ভিন্ন, উচ্চারণের ক্ষেত্রে হবে। আচ্ছা, লেখার উচ্চারণ ভিন্ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উচ্চারণের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে অনুসারের পরে যেটা আছে সেটা থাকলে অনুসার উচ্চারণটা কি হয়। তার জন্য ওই প্রথম 2-3 ক্লাসে যে উচ্চারণ পড়িয়েছিলাম তখন একটা নোট দিয়েছিলাম, এটাতে তাকাতে হবে। অনুসারের পর কি আছে, এবং সততযুক্তায়ে না, তো এই ক্ষেত্রে অনুসারের পর ক থেকে ম এর মধ্যে কিছু নেই, বা ইয় ল ও এই তিনটার মধ্যেও কিছু নেই, মানে 25, 26, 27, 28 এই 28টার বাইরে গিয়ে আছে। সুতরাং এই জায়গায় অনুসারের উচ্চারণ বাংলা অনুসারের মতো হবে, এবং হবে, এবং হ্যাঁ। তারপর সততই, ওই সততই অনুসারের পর ইও আছে, অনুসারের পর ইও থাকলে অনুসারের উচ্চারণ ইও হসন্ত চন্দ্রবিন্দুর মতো হয়, যেটা সাউন্ড অনেকটা ই এর মতো, এই জন্য সততই হবে, সততই এরকম। ঠিক আছে? কি অনুসারের উচ্চারণটা? আচ্ছা, আমি অনুসারের উচ্চারণটা আপনাদের একবার বলে দিই, লিখে দেখাচ্ছি, কারণ এগুলো মুখে বললে বোঝানোটা কঠিন। দাঁড়ান 1 মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার সংস্কৃত উচ্চারণের পিডিএফটা আছে। শিশির মহোদয় মনে হয় আবার আনমিউট করেছেন, কাইন্ডলি মিউট করবেন। এই যে দেখুন, অনুসারের উচ্চারণ সাধারণত হচ্ছে বাংলা অনুসারের মতো হয়, কিন্তু যখন অনুসারের পর আপনার ক থেকে ম এর মধ্যে থাকে, হ্যাঁ, এগুলো কোথায় উদাহরণ দিইনি, 1 মিনিট, উদাহরণ, আচ্ছা এখানে উদাহরণ নেই, আমি লিখেই দেখাতে হবে। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখুন অনুসারের উচ্চারণ আপনার সাধারণত মানে যখন অনুসার ইন্ডিভিজুয়াল থাকবে, পরে হয়তো কিছুই নেই, তো এইসব ক্ষেত্রে অনুসার এর উচ্চারণ বাংলার মতোই হবে, মানে ঙ এর মতো হবে। তারপর অনুসারের পরে যদি আপনার ক থেকে ম এই 25টা বর্ণের মধ্যে কিছু থাকে, তাহলে ওইটা যেই ওই অক্ষরটা যেই বর্গের অন্তর্ভুক্ত, আমরা জানি না ক, নিজে নিজে কারেকশন হয়ে যাচ্ছে, চ, ট, ত আর প, এই 5টা বর্গে আমাদের এই 25টা বর্ণকে ভাগ করা হয়। ক এর আন্ডারে কি কি আছে, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ আর ঙ, এই 5টা আছে। তারপর চ বর্গের আন্ডারে কি আছে, চ, আমি এগুলো একটু লিখছি, নয়তো বোঝাতে অসুবিধা হবে, ছ, এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন এখনো, জ, ঝ আর ঞ। তারপর ট বর্গের আন্ডারে কি কি আছে, ট,
ঠ, ড, ঢ আর ণ, এই 5টা। নিজে নিজে কারেকশন হয়ে যাচ্ছে। তারপর ত বর্গের আন্ডারে কি কি আছে? ত, থ, দ, ধ আর দন্তন্য। লাস্ট প বর্গের আন্ডারে কি কি আছে? প, ফ, ব, ভ আর ম, এই 5টা। এখন অনুসারের পরে যদি আপনার এই 25টা বর্ণের কোনোটা থাকে, সেই ক্ষেত্রে যেই বর্গের বর্ণ, ধরুন অনুসারের পরে ক আছে, মানে ক দিয়ে স্টার্ট এমন কোনো একটা শব্দ আছে, তো বা ধরুন ঘ দিয়ে স্টার্ট এরকম কোনো একটা শব্দ আছে। ঘ কোন বর্গের অন্তর্ভুক্ত? ক বর্গের অন্তর্ভুক্ত। তো ওই বর্গের যেই 5 নম্বর বর্ণ, ক বর্গের 5 নম্বর বর্ণ কি? ঙ। চ বর্গের 5 নম্বর বর্ণ কি? ঞ। ট বর্গের 5 নম্বর বর্ণ কি? ণ। ত বর্গের দন্তন্য, প বর্গের ম। তো অনুসারের পরে ক থেকে ম এর মধ্যে যা আছে, তার সেটা যেই বর্গের অন্তর্ভুক্ত, সেই বর্গের যেই 5 নাম্বার বর্ণ, সেটা অনুসারের জায়গায় অর্ধেক উচ্চারণ হবে। যেমন আপনি একটু আগে বলেছেন, না এটাতে তো নেই, কোনটা বলবো? ইয়ে যথা মাং প্রপদ্যন্তে। হ্যাঁ, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে। দেখুন এখানে দেখুন অনুসার আছে, অনুসারের পরে প আছে। প কোন বর্গের অন্তর্ভুক্ত? প বর্গের অন্তর্ভুক্ত। প বর্গের 5 নম্বর অক্ষর কি? ম। তার মানে অনুসারের জায়গায় উচ্চারিত হবে না, ম পুরোপুরি নয়, ময় হসন্ত উচ্চারণ করতে হবে। ময় হসন্ত, অনুসারের জায়গায় ময় হসন্ত। কি হবে? ইয়ে যথা মাম হবে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে। তারপর আরও যদি উদাহরণ দিই, কি বলবো, অনুসার আছে এমন একটা শ্লোক বলুন, কি হবে? কিছুই তো মাথায় আসছে না। আচ্ছা দেখুন, বসুদেব, লিখছি তারপর উচ্চারণটা আপনারা বলবেন। এটা দেখুন অনুসারের পর কি আছে? সুত্তা, ত এর পর যে অনুসারটা আছে, এরপর কোন অক্ষর আছে? দ কোন বর্গের অন্তর্ভুক্ত? ত বর্গের অন্তর্ভুক্ত। ত বর্গের 5 নম্বর অক্ষর কি? দন্তন্য। হ্যাঁ, তাহলে অনুসারের জায়গায় দন্তন্য হসন্ত উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা কি হবে? বসুদেব সুতন, সুতন সুতন নয় হসন্ত, লিখি ন হয়ে যাচ্ছে ম। আচ্ছা, তারপর বসুদেব সুতন দেবং কংস চানুরমর্দনম, কংস। তো এই ক্ষেত্রে দেখুন অনুসারের পর কি আছে? ক। ক হচ্ছে ক বর্গের অন্তর্ভুক্ত। ক বর্গের অনুনাসিক ধ্বনি মানে 5 নম্বর অক্ষর ঙ। তো অনুসারের জায়গায় কি আসবে? ঙ। ঙ হসন্ত আসবে। এই অনুসারের উচ্চারণটা এভাবে হয়। অনুসারের পরে কি আছে এটা দেখতে হবে, ওইটা কোন বর্গের দেখতে হবে, ওই বর্গের 5 নম্বর বর্ণ কি দেখতে হবে, তারপর ওইটা অনুসারের জায়গায় হাফ উচ্চারণ করতে হবে। ক থেকে ম হলে কি হবে, এটা কি বোঝা গেছে? যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলবেন। দেবং, এটার উচ্চারণটা কি হবে? দেবন, দেবন। এটা ওর উচ্চারণ কি নাও হবে সংস্কৃতে? আচ্ছা, এটা সরি দেবং, বং।
বাংলার মতো দেবং ঙ ঙ, অহংকার এখানে ঙ এর উচ্চারণ যেমন করছে এরকম দেবং, ঠিক আছে? মানে অনেকটা অনুসার যেরকম বাংলায় উচ্চারণ হয় সেরকমই। অনেকটা নয়, ওই উচ্চারণটাই হবে, ওই উচ্চারণটাই, এটাই অনুসারের নিজস্ব অনুনাসিক উচ্চারণ। আচ্ছা, তাহলে অনুসারেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক বা ইয় যদি থাকে মানে চ বর্ণে, এটা হচ্ছে চ বর্গের যদি কোনো দন্তন্যর ইয়ে থাকে। উপর চন্দ্রবিন্দু থাকলে যেরকম হয় অনেকটা এরকম। আপনার কাছে কি এই মুহূর্তে কোনো উদাহরণ আছে? তাহলে আমি একটু উচ্চারণ করে দেখাতাম, আমার মাথায় আসছে না আসলে। আচ্ছা ধরুন আমি একটা বানিয়ে নিই, ধরুন দেবন দেবং এই শব্দটা শেষে এমন কোনো একটা শব্দ আছে যেটা ইও দিয়ে স্টার্ট, ইয় চ দিয়ে স্টার্ট বা ইয় ছ দিয়ে যে কোনো একটা মানে চ বর্গের যে কোনো একটা বর্ণ দিয়ে। আচ্ছা হ্যাঁ, চ বর্গের যে কোনো, কি হবে, দেবং চ, এই 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 একটা ধরুন কিছু আছে, তো এখানে অনুসার উচ্চারণটা কি হবে, এই ইয় এর মতো হবে। উচ্চারণটা কীরকম হবে আমি বলছি, দাঁড়ান লিখে নিই। উচ্চারণটা ইয় হসন্ত হবে, কিন্তু অলমোস্ট আপনার শোনাবেন নয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, দেবন দেবন, অনেকটা এরকম। এটা যদি ত বর্গীয় হয় তখন ওই বিন্দুর উচ্চারণটা কিন্তু আসবে না, তখন হবে দেবন। যেমন বসুদেব সুতন হচ্ছে, সুতন কিন্তু হচ্ছে না, সুতন হচ্ছে, তো এখানে কি হবে দেবন, মানে নাক লাগাতে হবে, নাসিকার প্রয়োগ করতে হবে। আর এই হলো ক থেকে ম এর মধ্যে যদি থাকে। এবার আরো তিনটা স্পেশাল আছে, সেটা হচ্ছে ইয় ল ও, ইয় ল আর ও। এখন অনুসারের পরে যদি এমন কোনো বর্ণ থাকে, এমন কোনো অক্ষর থাকে, শব্দ থাকে যেটা ইয় দিয়ে শুরু, একটু আগে আপনি কি বললেন, ইয়ে কি যেন, ইয়ে থামাং, এটা না না, এটা নয়, এটা তো আমি বললাম, আপনি যেন কি বললেন একটা, ওটা ইয় ছিল। আপনি যে একটা শ্লোক বললেন দ্বাদশ অধ্যায়ের, কি যেন, আচ্ছা এবং সতত যুক্তা, হ্যাঁ 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 হ্যাঁ, সতত এবং সতত যুক্তায়ে, হ্যাঁ সততং। এখানে দেখুন অনুসার পর ইয় আছে, তো অনুসার উচ্চারণটা হবে হচ্ছে আপনার ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, যেটার সাউন্ডটা হবে ই চন্দ্রবিন্দুর মতো, ই চন্দ্রবিন্দু। কিরকম শোনাবে, সততাই সততাই, ইয়ের মতো, ই চন্দ্রবিন্দু, পরে যদি অনুসারের পর ইয় থাকে সততাই, তারপর অনুসারের পর যদি ও থাকে, অনুসারের পর যদি ও থাকে, অনুসারের উচ্চারণটা হবে হচ্ছে আপনার ও হসন্ত চন্দ্রবিন্দুর মতো, যেটা সাউন্ডটা হবে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর মতো। এটা কিন্তু চন্দ্রবিন্দুর মতো হবে, এটা আপনি কোথাও লিখতে পারবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি, ঠিক আছে? ধরুন সততাই এই শব্দটা শেষ, সততং এই শব্দটার শেষে এমন কোনো একটা অক্ষর আছে যেটা ও দিয়ে, কি হতে পারে, এরকম কিছু। তো এই ক্ষেত্রে অনুসার উচ্চারণটা কি হবে, সততৌ। এই ক্ষেত্রে কিন্তু আবার সততাই হবে না, সততৌ, কারণ পরে ও আছে, সততৌ হয়ে যাবে। আর অনুসারের পর যদি ল থাকে, সেই ক্ষেত্রে লয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, যেমন
এরকম এমনি লিখলাম আর কি, এটা কোনো বাক্য হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। এই ক্ষেত্রে উচ্চারণটা কি হবে, লয় হসন্তর মতো। তো এখানে আমরা কিন্তু সততাই বা সততৌ বলবো না, কি বলবো, সততল, সততল। তাহলে দেখুন একটাই শব্দ, পরে ও থাকলে হয়ে যাচ্ছে সততৌ, ইও থাকলে হয়ে যাচ্ছে সততৈ, লিখলাম ইউক্তা হয়ে গেছে মুক্তা। আচ্ছা, তারপর ল থাকলে হয়ে যাচ্ছে সততল। তার মানে অনুস্বার উচ্চারণটা সম্পূর্ণ নির্ভর করছে আমার পরে কি আছে তার উপর। এখন আপনাদের জিজ্ঞাসা হতে পারে ক থেকে ম 25টা আর এখানে 3টা, মোট 28টা। এই 28টার বাইরে কি কিছু থাকবে না? অবশ্যই থাকবে। এর বাইরে গিয়ে কিছু থাকলে যার আশপাশে বাচ্চা কাচ্চা কথা বলছে মিউট করুন। এর বাইরে কোনো অক্ষর থাকলে অনুস্বার এর উচ্চারণ ঙ হসন্ত হবে। মানে ওই যে বাংলার মতো আর কি, বাংলায় যেমন করি, বাংলার মতো। এই হলো আপনার অনুস্বার উচ্চারণ। আর অনুস্বার লিখার সময় আমি যেটা নিয়ে অনুস্বারের প্রসঙ্গ উঠল সেটাও বলে দিই, যেহেতু স্ক্রিন শেয়ার করেছি। অনুস্বারের পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, এরপর কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে, এটা কিন্তু লেখার কথা বলছি, এটা উচ্চারণ নয়, ঠিক আছে? এতক্ষণ বলছিলাম উচ্চারণের কথা, এখন বলছি অনুস্বার লেখার ক্ষেত্রে। পর কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে তা অনুস্বারই থাকবে। অন্যথায় ময় হসন্ত হয়ে যাবে, কিরকম, অহম খাদামি, অহম এখানে দেখুন অহম একটাই শব্দ, কিন্তু একবার হচ্ছে অনুস্বার, একবার হচ্ছে ময় হসন্ত, কারণ পরে একবার খ আছে, প্রথম বাক্যে অনুস্বারের পরে আছে খ, দ্বিতীয় বাক্যে অনুস্বারের পরে আছে অ। খটা ব্যঞ্জন বর্ণ, তো আমাদের নিয়ম অনুসারে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুস্বারই থাকবে, অনুস্বারই আছে। কিন্তু অনুস্বারের পর যখনই স্বরবর্ণ এলো, অনুস্বারটা চেঞ্জ হয়ে ময় হসন্ত হয়ে গেল, ঠিক আছে? অনুস্বার আর ময় হসন্ত সংস্কৃতে একই লেখার ক্ষেত্রে, শুধু পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে আমরা অনুস্বার লিখব, আর ব্যঞ্জন বর্ণ না থেকে যদি অনুস্বারের পর অন্য কিছু থাকে, স্বরবর্ণ বা কিছুই যদি না থাকে, দাড়ি, কমা, এইসব ক্ষেত্রে আমরা ময় হসন্ত লিখব। এই হলো অনুস্বার সমাচার। এবার বলুন কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারোর কোনো জিজ্ঞাসা আছে? যার কনফিউশন ছিল, যাদের আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। তুমুন প্রত্যয় নিয়ে কিছু বাড়ির কাজ থাকবে, আর অনুস্বারের এটাও আমি আপনাদের দিয়ে দিব গ্রুপে, আগেও দেওয়া হয়েছে উচ্চারণের ক্লাসে, এরপর আবার দিয়ে দিব, অসুবিধা নেই, এখন আবার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা শান্তি দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আপনাদের যদি ক্লাসের পরেও মনে হয় যে আমি তখন বুঝেছিলাম এখন বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই, আমাকে, স্নেহাকে, জুয়েলদাকে, আমাদের 3 জনের যে কোনো একজনকে নক দিলে আমরা আপনাকে অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দিতে। মহারাজকে নক করার দরকার নেই, উনি সারাদিন অনেক ব্যস্ত থাকেন, সুতরাং আমাদের 3 জনের মধ্যে কাউকে নক করবেন। ঠিক আছে, আমরা শান্তি দিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে শান্তি দিন। ও
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।